গতকাল নির্বাচনে ভোট চুরি করে বিএনপিকে বিজয়ী করে ডক্টর ইউনূস আজকে গোপন তথ্য ফাঁস হয়। দর্শক দেখতে পাচ্ছেন, এইভাবেই প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ভোট চুরি হয়েছিল এবং বিএনপিকে বিজয়ী করা হয়। এদিকে এবার প্রকাশ হলো নির্বাচনে ঘটে যাওয়া অনেক গোপন ঘটনা। ডক্টর ইউনূসের পরিকল্পনায় অসংখ্য কেন্দ্রে ভোট চুরি হয়েছিল। বিএনপির এই বিজয় পরিকল্পনা মতো হয়েছে। জামাত কর্মীরা সরাসরি অ্যাকশনে আছে রাজপথে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে ভোট নিয়ে অবিশ্বাস্য নাটকীয়তার পরও জামাত এখন কি করবে, দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, উদ্বেগের সাথে অনেকে অপেক্ষা করছেন। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন, ডক্টর ইউনূসও পারলেন না সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। অভিযোগ উঠেছে শুরু থেকে নাকি তিনি বিএনপির পক্ষে কাজ করছেন। এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণাতেও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। জামায়াতের আমির সাহেব 20,000 ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও কেন বিএনপির মিল্টন ফেসবুকে নিজের বিজয়ের ঘোষণা দিলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ের পথে নেতৃত্ব দেয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নির্বাচনে জিতেই আওয়ামী লীগকে মহা সুখবর দিলেন তারেক রহমান। আগামী 1 মাসের মধ্যেই আওয়ামী লীগের উপর থেকে 3টি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এমন ঘোষণার পরেই উত্তাল সারা দেশ। জুমার পরেই মাঠে নামলো শিক্ষার্থীরা। সারা দেশেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আজ একদিন পরে সে অনেক গোপন তথ্য প্রকাশ হয় গতকালের নির্বাচনকে কেন্দ্র করে। ডক্টর ইউনূস পরিকল্পনা করে বিএনপিকে বিজয়ী করেছেন, এইটা এখন দেশের প্রত্যেকটা জনগণ বলতেছে। এবং অসংখ্য বুথ কেন্দ্রে বুথ চুরি হয়েছিল, সেই ভিডিও ফুটেজগুলোও আমাদের কাছে আসে। জামাত কর্মীরা সরাসরি অ্যাকশন নিচ্ছে বিএনপি কর্মীদের উপর। এবং আজকে দেশে নতুন একটা ভয়াবহ পরিস্থিতি, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। ডক্টর ইউনূসও পারলেন না সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। অভিযোগ উঠেছে শুরু থেকে নাকি তিনি বিএনপির পক্ষে কাজ করছেন। এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণাতেও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। জামায়াতের আমির সাহেব 20,000 ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও কেন বিএনপির মিল্টন ফেসবুকে নিজের বিজয়ের ঘোষণা দিলেন, বিজয় মিছিলের আহ্বানও জানালেন। এছাড়াও একবার আল্লামা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পরেও তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণায় 5 ঘন্টা বিলম্ব করাটাও একদম অস্বাভাবিক বিষয়। এসব বিষয় প্রমাণ করে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াতের যেসব নেতাদের। তাদের সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, মামুনুল হক। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে সরিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে ববি হাজ্জাজকে। নির্বাচন কমিশন বলছে তিনি পেয়েছেন 88,387টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন 86,067টি ভোট। তাদের ভোটের ব্যবধান 2,320। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে যান। এর আগে রাত 2টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও অভিযোগ দেন তিনি। ফল ঘোষণার পর সংক্ষুব্ধ হলে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে পুনরায় ভোট গণনা করা হবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা 13 আসনে 9 জন প্রার্থী ছিলেন। ব্যালটের এক পাশে 5 জন এবং অন্য পাশে 4 জনের নাম ছিল। তার নাম ছিল বাম পাশে সর্বনিম্ন স্থানে। নামের পাশের ঘরে ফাঁকা জায়গা থাকায় অনেক ভোটার সেখানে সিল দেন, যা বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, 50টি কেন্দ্রের ফলাফলে আমার 1200 ভোট বাতিল হয়েছে। সব 137টি কেন্দ্রে একইভাবে ভোট বাতিল হলে তা প্রায় 3000-এ পৌঁছাতে পারে। তার মতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে প্রায় 2200 ভোটে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে। বাতিল হওয়া ভোট বৈধ হিসাবে গণ্য হলে ফল পরিবর্তন হতে পারে বলে তিনি দাবি করেন। এর আগে সেনাবাহিনী মামুনুল হক সাহেবের মাদ্রাসার সামনে বেশ শক্ত অবস্থান নেয়, সবাইকে ভেতরে ঢুকিয়ে দেয়। সাংবাদিক ইলিয়াস বলেন, আমার আশঙ্কা তাকে পরাজিত ঘোষণার পরে যদি কোনো প্রতিবাদের চেষ্টা করা হয় সেটা যেন আগে থেকে বন্ধ রাখা যায়, সেজন্য এই চেষ্টা। অন্যথায় এখানে এত সেনাবাহিনী যুদ্ধাংদেহী হয়ে অবস্থানের আর কোনো কারণ দেখি না। আল্লাহই বাস্তবতা ভালো জানেন। নাম্বার 2, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিভিন্ন আসন থেকে জুলাইয়ে যোদ্ধা সময়ের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারির বিজয়ের খবর আসছিল। শেষ পর্যন্ত তাকেও হারিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি ভোট গণনার সময় কেন্দ্র থেকে কাউন্টিং টেম্পারমেন্ট করেছে। ইসি বলছে ঢাকা ৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারিকে ৫,০০০-এর বেশি ভোটে হারিয়েছেন। ঢাকার বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোর রাত 3:45টায় এ ফল ঘোষণা করেন। আর অভিযোগ রয়েছে আব্বাসের বেলায় তার প্রতীকের সারির বাহিরে পড়া পচা ভোটও কাউন্ট করা হয়েছে, কিন্তু বাতিল করা হয়েছে মামুনুলের বেলায়। তাই 2 আসনে পুনরায় ভোট গণনা প্রয়োজন। নম্বর 3, মিয়া গোলাম পরোয়ার। খুলনা 5 আসনে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও হারিয়ে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আলী আসগর পেয়েছেন 1,47,658 ভোট। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন 1,44,956 ভোট। 2 প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল 2,702। ভোট কারচুপির বিষয়ে জামায়াতের এই হেভিওয়েট প্রার্থী বলেন, জনমনে এবং সোশ্যাল মিডিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি আশঙ্কা শোনা যাচ্ছে। কেউ কেউ বলেন, যখন কোনো দলের সম্ভাবনা দুর্বল হয়ে যায়, টাকা দিয়ে বা ভয় দেখিয়ে কাজ হয় না, তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ভোট কারচুপি হয়েছে। প্রশাসনের উচিত এই জায়গাগুলো থেকে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি, গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। দর্শক, এবার যেতে চাই বগুড়ায়। সেখানকার নির্বাচন ও ফলাফল পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সাজিদ সরকার। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, বগুড়ার নির্বাচনী পরবর্তী পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো তৎপর রয়েছে কিনা সেখানে তা জানাবেন। তাছাড়া বিজয়ী প্রার্থীর যে সমর্থকরা রয়েছে তারা কোনো আনন্দ উদযাপন করছেন কিনা জানাবেন। মৌটুসী, বিএনপির দুর্গ হিসেবে খ্যাত বগুড়ায় দীর্ঘ 17 বছর পর তাদের 7টি আসন কিন্তু ফিরে পেয়েছে এবং এটি রাতভর আমরা দেখেছি পুরো বগুড়ায় এতটাই আনন্দ খুশির জোয়ার ছিল, সেই জোয়ার কিন্তু এখনো ভাসছে। যদিও বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু আসলে নির্দেশনা ছিল যে কোনো ধরনের বিজয় উল্লাস করা যাবে না, একই সাথে শুধু বাদজুমা তারা দোয়া করতে পারবেন দেশবাসীর জন্য এবং তাদের সবার জন্য দোয়া মনে করতে পারবেন। আমরা এরপরেও তাদের আসলে এই যে বিজয় হয়েছে, এত বড় একটি বিজয়, নিরঙ্কুশ বিজয় এবং সকল বাধা বিঘ্ন পেরিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে বগুড়া শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েছে শহীদুল ইসলাম, তার কাছে একটু জানতে চাই এই আনন্দ দীর্ঘদিন পর আসলে কেমন লাগছে? এই ঐতিহাসিক বিজয়ে আমরা বগুড়া জেলাবাসী অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমাদের যে স্বপ্ন ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আজকে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়েছে, যার কারণে আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পরে মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নিজস্ব যে ভোট, ইনশাআল্লাহ দীর্ঘ 17 বছর পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে মানুষ সবাই আনন্দিত। বিশেষ করে বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের প্রতি আস্থাশীল, তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আস্থাশীল বিদায়ী তারা স্বতঃস্ফূর্তভাবে ধানের হিসেবে ভোট দিয়েছে এবং বগুড়ার সন্তান হিসেবে আমরা যে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং উনি শুধু বগুড়া সহ সারা। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনারা ইতিমধ্যেই হয়তো বা জেনেছেন যে বিএনপি নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান হচ্ছেন, এই অনুভূতিটা আসা বা এই আনন্দটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। বগুড়া জেলাবাসী যে আনন্দিত হয়েছে, এটা আমরা চাই। উনি শুধু আমাদের গর্ব না, উনি সারা বাংলার গর্ব। বগুড়া তো আমরা তাদের একটা ফ্যামিলি। এখন এই ফ্যামিলির তরফ থেকে সারা বাংলাদেশকে আমরা জানাই এই ধানের শীষের শুভেচ্ছা এবং জনাব তারেক রহমান, দেশরত্ন জনাব তারেক রহমান ভাইয়াকে জানাই কংগ্রাচুলেশন। এবং তিনি আমাদের দেশের জনগণের জন্য তেনার বাবার মতো মাঠে ঘাটে ছুটে এই বগুড়া তথা সারা বাংলাদেশের উন্নয়ন ঘটাবেন, এই আশায় আমরা ব্যক্ত করতে চাচ্ছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে, নট ভোট নিয়ে অবিশ্বাস্য নাটকীয়তার পরও জামাত এখন কি করবে? দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? উদ্বেগের সাথে অনেকে অপেক্ষা করছেন, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন, অনেকে হতাশা প্রকাশ করছেন। না, হতাশার কিছু নেই, আলো আসবেই। আলো এসেছে, জামাত জিতেছে। জামাত এখানে হটকারি কিছু করতে পারবে না, অনেক লিমিটেশনস আছে। দর্শক, প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিই, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন হয়েছে, নির্বাচনে কারচুপি হয়নি, কিন্তু ফলাফল গণনায় ভয়াবহ কারচুপি হয়েছে এবং কারচুপি সত্ত্বেও বিএনপি জিতেছে, এইটাই সত্য। কারচুপি করে জামাতকে অনেক জায়গায় হারানো হয়েছে, কিন্তু ওগুলো বাদ দিলেও বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইটস ট্রু, এটা আপনাকে মানতে হবে, দিস ইজ রিয়ালিটি। তবে জনগণ জামাতকে ভোট দিয়েছে। আপনারা কি ব্যর্থ? না, ব্যর্থ না। আপনার আমার চোখের সামনে চারিদিকে তাকিয়ে দেখেন, জনগণ জামাতকে দুহাত ভরে দিয়েছে।
কিন্তু এই রেজাল্টটা জামাত যথাযথভাবে ধরে রাখতে পারেনি। এবং বাংলাদেশের রাজনীতির একটা রিয়ালিটি যে জনগণ সমর্থন করলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। প্রশাসন, ডিপ স্টেট, অনেক হিসাব নিকাশ আছে। 2008 সালে আমরা বিএনপির কান্না দেখেছিলাম যে কিভাবে ডিসি অফিস থেকে অতি সূক্ষ্ম রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণ ভোট দিয়েছে, কিন্তু ফলাফল কারচুপির মাধ্যমে বিএনপি এবং জামাতকে হারিয়ে দেওয়া হয়েছিল, অল্প কিছু আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটাই ঘটেছে। এখন বিএনপি সরকার গঠন করবে, এটাই সত্য, এবং ফলাফল রিগিং বা এগুলো নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হলেও এই ফলাফল জামাত মেনে নিবে, এটাই সত্য। অতএব জামাতের শিবিরের লোকজন এই ফলাফল মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন, এবং জামাতের যারা জিতেছে তারা সংসদে যাবে, শপথ নিবে, এবং জামাত একটা কার্যকর বিরোধী দল হিসেবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করবে। ইটস ট্রু। এবং জামাত তার আত্মসমালোচনা করবে যে কোন কোন জায়গায় জামাতের ব্যর্থতা ছিল, ভুল ছিল। হ্যাঁ, এটা আমরা পর্যালোচনা করব। জামাত চেষ্টা করেছে, কিন্তু ঘাটতি ছিল, কারণ আছে। আসলে একটা বিষয় আপনারা প্রথমে মনে রাখবেন যে রাজনীতি একটা ডার্টি গেম। সাহাবা ইকরামদের জীবনেও যদি পড়েন, অনেক অতি মুত্তাকি অথবা পরহেজগার সাহাবী যারা একটু বেশি তাসাউফ চর্চা করতেন, তারা ইচ্ছে করে রাজনীতি থেকে দূরে থাকতেন। যেখানে এই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগুলোর সাথে জড়িত থাকলে প্রকৃতপক্ষে ইমান হেফাজত কঠিন হয়ে যায়। আপনারা দেখেছেন সাহাবীদের মতো শ্রেষ্ঠ মানুষ 2 গ্রুপে যুদ্ধ করেছে, খেলাফত নিয়ে, ক্ষমতা নিয়ে কত দ্বন্দ্ব। এখন রাজনীতি এমন একটা নোংরা জিনিস। জামাত শিবির লোক, আপনার ভালো মানুষ, আপনার সৎ মানুষ, এবং এই সৎ মানুষকে জনগণ ভোট দিয়েছে, কিন্তু রাজনীতির খেলা যে এতটা অসৎ, জনগণ ভোট দিলেই যে জেতা যায় না, ডিপ স্টেট রাজি হওয়া লাগে, প্রশাসন রাজি হওয়া লাগে, ভোট নিরপেক্ষ হলে, শান্তিপূর্ণ হলেই যে আপনি জিততে পারবেন না। এই যে জালিয়াতি, এটা একজন রাজনীতিবিদের মাথায় ঢুকলে যে না, আমাকে তো ওইভাবে ক্ষমতায় আসতে হবে, ম্যানেজ করতে হবে। তো মোটামুটি 290টা না 89টা আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে, এবং এর মধ্যে বিএনপি পেয়েছে হলো 210টি আসন, আর জামায়াত ইসলামী পেয়েছে হলো 70টি আসন, আর বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো পেয়েছে ওই স্বতন্ত্র প্রার্থী আর ছোট মোটো কিছু পার্টি আছে। কিন্তু ভাই, এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না। যে পরিমাণ সাপোর্ট ছিল জামায়াতের, যে পরিমাণ সাপোর্ট ছিল এই 2026 সালে গতকালের এই ভোটের দিন, সেটা আপনাদের মানে আপনারা চিন্তা করতে পারবেন না। তা এখন যে রেজাল্ট আপনারা টিভির স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছেন, বিএনপি পেয়েছে 210, জামায়াত পেয়েছে 70। এটা হওয়ার কথা ছিল, জামায়াত পাবে হলো 210, বিএনপি পাবে হলো 70, কিন্তু ঘটনা হলো উল্টাটা। আমার ভাই কেন জানি মনে হচ্ছে এটা র্যাগিং হয়েছে, বুঝছেন? এটা র্যাগিং হয়েছে, ফলস ভোট প্রচুর পড়ছে ওখানে, এখানে গিরিঙ্গে হয়েছে, কাহিনী হয়েছে, যা যা হওয়ার এই ভোট কেন্দ্রের ভিতরে হয়েছে, এবং যখন ভোট গণনা করতে গেছে মেইন কাহিনী হয়েছিল ওখানে। এই যে জামায়াত ইসলাম এই রাত 3টা-4টা বাজে যে জামায়াতের আমির প্লাস সেক্রেটারি তারা যে প্রেস কনফারেন্স করে বললো না যে অনেক জায়গায় ভোট গণনা শেষ হয়ে গেছিল রাত 9টা-10টা বাজে, রাত 9টা-10টা বাজে ভোট গণনা শেষ, কিন্তু তারপরে সেই ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয়নি। টোটাল গাঠি ধরে দিয়ে দেওয়া হয়েছে কাকে? ভোটের যত গাঠি, সব গাঠি ধরে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারকে। এবং সেই রিটার্নিং অফিসার এই ভোটের গাঠি নিয়ে কি করছে? সে কি পুনরায় গুনছে? উত্তর হলো না। নাহলে দিলে গাঠটির উপরে বসে কি করছে? ভোট গণনা হয়ে গেছে, কিন্তু সেই ফলাফল ঘোষণা করছে হলো ওই ভোর 5টা বাজে 6টা বাজে। তো এতেই বোঝা যায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে হলো 5-6 ঘন্টা আগে, তো তা 5-6 ঘন্টা পরে রিটার্নিং অফিসারকে দিয়ে এটা করানোর মানে কি? এটা তো তখনই প্রকাশ করতে পারতো, তখনই ফলাফল প্রকাশ করতে পারতো। এরকম 1টা-2টা আসনে না, অসংখ্য আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। অন্তত কমসে কম জামায়াতে বলছে তো প্রায় 10-12টা আসনে তারা নিশ্চিত জিততো। আমার ধারণা 10-12টা আসনে না, কমসে কম 20 থেকে 30টা আসনে নিশ্চিত জামায়াত জিতে আসতো। আপনি একটা জিনিস আপনারা দেখেন, ভোটের ব্যবধানগুলো দেখেন না কেন? জামায়াত সে সাথে দাঁড়িপাল্লার সাথে ধানের শীষে ভোটের ব্যবধানগুলো দেখেন, কোন জায়গায় ভাই 5,000, কোন জায়গায় 7,000, কোন জায়গায় 3,000, কোন জায়গায় 9,000। এটা খুব কাহিনী হইল রে ভাই। এই 8,000, 5,000, 2,000, 4,000 ভোট তো র্যাগিং করা বা এটাকে উল্টে দেওয়া, বুঝছেন? এটাকে উল্টে দেওয়া মানে কাগজপত্রে কাহিনী করা তো কঠিন কোনো ব্যাপারই না রে ভাই, কঠিন কোনো ব্যাপারই না। যখন নাকি ভোট গণাগণি হয়ে গেছে 4:30টা বাজে, ওই ভোটের কেন্দ্রগুলো ক্লোজ হয়েছে, তারপরে তারা গুনতে গেছে। এটা গণার পর গেছে কোন জায়গায়? রিটার্নিং অফিসারের কাছে। এখন রিটার্নিং অফিসারের আশেপাশে তার কেউ ছিল না, সে কি করছে? ফাইনাল কাগজপত্র রেডি করে তারা কি করছে? এই নির্বাচন কমিশনকে জমা দিচ্ছে। তো এই যে সময়টা আছে ভিতরে রিটার্নিং অফিসারের এবং তার আশেপাশে যারা ছিল, কাহিনীটা তারা ঘটাইছে। যখন তারা দেখছে যে কিরে মাত্র 5-7 হাজার ভোটের জন্য এই ধানের শীষ আটকে গেছে গায়ে এবং জামায়াতও জিতে যায়, তখন তারা কি করছে? ওই সাইডে থেকে যত ভুয়া পক্ষের ভোট আছে, বুঝছেন, যেগুলো আগেই তারা সাপোর্ট মেরে রাখছিল বিভিন্ন নামে বেনামে, বুঝছেন, তো তখন ওগুলি এটার ভিতরে তারা এখানে ঢুকে দিছে। ঢুকে তারপরে কাগজপত্র ওভাররাইট করে একটা নির্বাচনী ফল দেখা দিছে যে না, ওই আগে যা পেয়েছে তার চেয়ে তারও
আগে তো ফেল করছিল দাঁড়িপাল্লার কাছে, কিন্তু এখন ওটা র্যাগিং ট্যাগিং করে দেখা দিচ্ছে যে আরো চুলটা 4-5 হাজার বেশি হয়েছে, বুঝছেন? তা এখন এটা তো হয়েছে ভাই ভিতরের কাহিনী, এটা তো আমরা তো যাইনি জামায়াত ইসলামী সেখানে বা তাদের যে প্রতিনিধি আছে তাদেরও যাওয়ার সুযোগ নেই। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আমরা এইখানে নির্বাচনের খবর নিয়ে অনেক শুনতে পারি, নির্বাচনের মধ্যে অনেকেই অনেক পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এইগুলো নিয়ে অনেক নিউজ শুনতে পারি। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।